17 বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ভোট হবে বললেন প্রধান উপদেষ্টা। পরবর্তী নির্বাচিত সরকারে থাকার বিষয়ে অনাগ্রহ। ব্যবসা গরমে জনজীবনে নাভিশ্বাস, দেশের বিভিন্ন অঞ্চলে বইছে তাপপ্রবাহ। সহসাই অস্বস্তি কাটবে না বলছে আবহাওয়া অফিস। মূল্য নির্ধারণের পরও চামড়ার বাজারে ধস, অর্জিত হয়নি সংগ্রহের লক্ষ্যমাত্রা। দীর্ঘমেয়াদে পরিকল্পনা সাজানোর তাগিদ খাত সংশ্লিষ্টদের। এবং ডেঙ্গুতে বরিশালের বিপর্যয়, মশা নিধনে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, চেষ্টা অব্যাহত রাখার ঘোষণা কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। ঘোষিত সময়কেই নির্বাচনের জন্য সঠিক সময় উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, ভোটের জন্য দেশের জনগণ প্রস্তুত। বুধবার বিকেলে লন্ডনের চ্যাথাম হাউজে এক অনুষ্ঠানে তিনি বলেন, 17 বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন আয়োজন করা হবে। পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ নেই বলেও জানান প্রফেসর ইউনুস। আরও জানাচ্ছেন এমআর আসাদ। সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বুধবার লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে যোগ দেন তিনি। সেখানে প্রফেসর ইউনুস বলেন, গেল 17 বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত। আসছে নির্বাচন ঘিরে তাই প্রত্যাশার পারদ আকাশচুম্বী। এসব বিষয় মাথায় রেখে ইতিহাসের সবচেয়ে সুন্দর ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। Most beautiful election we ever had in our history, and the time is right. People are ready. When you have an election after many years, after 17 years, you are having first time a real election. Excitement in the country that we will really go and cast our vote. আসছে জুলাই মাসে জাতির সামনে জুলাই সনদ উপস্থাপনের কথা বলেন প্রধান উপদেষ্টা। Get all those recommendations where all the parties agree. Put it in a separate piece of paper. This is where all the parties agree. And then we celebrate all the parties signed that agreement. We call it July Charter. And we are waiting for July to come next month. This charter will be presented to the nation, July Charter. And we celebrate. On this basis, now we'll have the election. রোহিঙ্গা ইস্যুতে সরকার গুরুত্ব সহকারে কাজ করছে বলেও জানান তিনি। I said the question must be answered when they are going to go back. What is their future? That question was never discussed. I said, I want to discuss that. I want to raise that. এক প্রশ্নের জবাবে প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, নির্বাচনের পর নতুন সরকারের কোনো দায়িত্ব থাকার ইচ্ছে নেই তার। We have nobody that I will be waiting for getting his vote for me to come back again. We are going. That's very clear. So we have the moral strength. As the interim government. Absolutely. এমআর আসাদ, মোহনা সংবাদ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ। বাংলাদেশ সরকারের অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে একথা জানিয়েছে আল জাজিরা। সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে অর্থ পাচার মামলায় বাংলাদেশে তদন্তাধীন রয়েছেন। তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এক বিবৃতিতে এনসিএ জানায়, তারা একটি চলমান বেসামরিক তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পত্তি ফ্রিজ করেছে। তাপপ্রবাহের কবলে পড়েছে দেশের 49 জেলা। মৃদু থেকে মাঝারি আকারের তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। প্রখর রোদ আর ভ্যাপসা গরমের কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না কেউ। তাপপ্রবাহের এমন দাপট আরও 2-1 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন বুসরাত জাহান। ঢাকা সহ দেশের 49 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এসব জেলার তাপমাত্রা গড়ে 34 ডিগ্রিতে থাকলেও গরম অনুভূত হচ্ছে 42 ডিগ্রির মতো। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 38 ডিগ্রি সেলসিয়াসে রংপুর বিভাগে। শারীরিক সমস্যা হচ্ছে, জ্বর, হাসি কাশি বেড়ে গেছে,
তারপরে শরীর দুর্বল হয়ে যাচ্ছে গরমের কারণে। শরীর প্রচণ্ড ঘামতিছে এবং মাঝে মাঝে লোডশেডিংও পাচ্ছি। বাসায় গরম খুব, বিদ্যুতের লোডশেডিং, বিদ্যুতের সমস্যা যখন তখন আসে, আবার যখন তখন চলে যায়। গরমে হাঁসফাঁস অবস্থা ময়মনসিংহ। প্রখর সূর্যালোক ও অসহ্য গরমের কারণে পথে প্রান্তরে মানুষের আনাগোনা কমে গেছে। গরমের লাগিয়া গাড়ি চালাতে পারি না, আবার রাত্রি কমে গেছে, শ্বাসকষ্ট সমস্যা, ঠান্ডা লাগে, জ্বর কাশি সমস্যা। গরমের কারণে আমরা ঘর থেকে বের করতে পারি না, কোনো কর্ম করতে পারি নাই। ব্যবসা গরমে নাজেহাল খুলনার জনজীবন। স্বাভাবিক জীবনযাত্রায় স্থবিরতা নেমে আসায় বিপাকে পড়েছেন রিকশা চালক ও দিনমজুররা। গরমে রিকশা চালাতে মেলা কষ্ট হয়ে যাচ্ছে আমাকে, আর আমরা পারছি না চালাইতে। যাত্রী মাত্রী নাই, রোডঘাট ফাঁকা, প্যাসেঞ্জার নাই, দোকানপাটে লোকজন আসছে না, ব্যবসা বাণিজ্য অবস্থা অনেক খারাপ। গরমের এমন দাপট চলবে আরো কয়েকদিন, আর বৃষ্টি হলেও তাপ প্রবাহের যন্ত্রণা সহসাই কমবে না, এমনটাই বলছে আবহাওয়া অফিস। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবার যাবত চুয়াডাঙ্গায়, সেখানে রয়েছেন সহকর্মী সাইফ জাহান। আবহাওয়ার খবর নিয়ে যোগ দিবেন আমাদের সঙ্গে। সাইফ, তাপপ্রবাহের মধ্যে চুয়াডাঙ্গার জীবনযাত্রা কেমন চলছে এবং সেই সাথে বলবেন যে আবহাওয়া অফিসে তারা কি বলছে, যে কবে নাগাদ এই তাপপ্রবাহ কমতে পারে বা কি অবস্থা? বেশ কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, আর এতে বিপাকে পড়েছে কেটে খাওয়া মানুষ। ঘর থেকে বেরোতে পারছে না বৃদ্ধ এবং শিশুরা। আজ সকাল থেকে আমি শহরে বিভিন্ন জায়গা যেটা দেখেছি, রাস্তাঘাটগুলো একেবারেই ফাঁকা, কারণ মানুষ যখন ঘর থেকে বেরোচ্ছে কিছুক্ষণ ঘর থেকে বের হওয়ার পরে কিন্তু তারা ঘেমে যাচ্ছে, আর প্রচন্ড ঘামের কারণে কিন্তু বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়ছে, আর অসুস্থ হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে। আমরা সদর হাসপাতালে আজকে যেটা সকালবেলা যে তথ্য পেয়েছি, ডায়রিয়া এবং নিউমোনিয়া সহ বিভিন্ন গরমজনিত রোগে প্রায় ৭০ জনের উপরে আসলে ভর্তি আছে। আর এছাড়া চুয়াডাঙ্গার যে গরমের কারণে যে ঈদের যে বিনোদন কেন্দ্রগুলো, সেগুলো কিন্তু আমরা দেখেছি বেশ অনেকটাই ফাঁকা, কারণ এই গরমে কিন্তু ঘর থেকে অতি প্রয়োজন ছাড়া কেউ কিন্তু ঘর থেকে বের হচ্ছে না। আর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যেটা আমাকে জানিয়েছে যে এই গরমের কারণে যদি অতি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হয়, কারণ এই প্রচন্ড গরমে যদি বাইরে বের হয় তাহলে তাদের কিন্তু হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে এবং ডায়রিয়া সব বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে। এই কারণেই ডাক্তাররা বলছে যে অতি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবে না, বিশেষ করে শিশুদেরকে কিন্তু কোনো রকমই তাদেরকে বাইরে নেওয়া যাবে না, নিলেও তাদেরকে ছায়াযুক্ত জায়গায় নিয়ে যেতে হবে। এবং আমাদের আবহাওয়া অফিস যেটা আমাদেরকে জানিয়েছে, আগামী 14 তারিখের পর থেকে পর্যন্ত এখনো তাপদাহ থাকবে এবং হলো প্রচন্ড গরমের ইয়েটা থাকবে। আর আজকে গতকালকে যেটা আমাদের চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়, সেটা হলো ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসের আর্দ্রতা ছিল হলো ৫৭%। আর এই ৭৭ গরমের তাপমাত্রা বেশি না থাকলেও যে আর্দ্রতার কারণে কিন্তু মূলত গরমের অনুভূতি বেশি হচ্ছে এবং প্রচন্ড ঘাম হচ্ছে, আর এর কারণে কিন্তু মানুষ প্রচন্ড অসহ্য কষ্টের ভিতরে রয়েছে। সাহেব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। লক্ষ্যমাত্রার তুলনায় এবার চামড়া সংগ্রহের পরিমাণ কম এবং দামও নিম্নমুখী বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দাম কমার জন্য চামড়া বর্জ্য শোধনাগার বা সিইটিপি সক্ষমতার অভাবে ইউরোপের বাজার হারানোকে উল্লেখ করেছেন তারা। সংকট কাটাতে সরকারকে দীর্ঘমেয়াদে পরিকল্পনা সাজানোর তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। রেজা খানের রিপোর্ট। কোরবানি পশুর চামড়া কিনে লবণ মাখিয়ে সংরক্ষণের পর ট্যানারি মালিকদের কাছে বিক্রি শুরু করেছে ব্যবসায়ীরা। ১ কোটি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি এবার, দামও আগের মতোই নিম্নমুখী। ৮০ টাকা মাংস খাইছে, চামড়া বেচছে ২৮০০ ৩,০০০ টাকা, কিন্তু এখন ৮০০ টাকা মাংস খাই, চামড়া বিক্রি হয় ৮০০, ৯০০, ১,০০০ টাকা। আমরা যে টার্গেট ছিল ওই টার্গেট মোতাবেক আমরা মাল সংগ্রহ করতে পারি নাই। চামড়া যে যারা কেনাকাটা করছে তারা বিক্রি করছে, প্রত্যেকটা মানুষ লস দিয়ে গেছে। ন্যায্য মূল্য নিশ্চিত সহ চামড়া খাতের উন্নয়নে ইউরোপে বাজার সম্প্রসারণের বিকল্প নেই বলে জানান ব্যবসায়ীরা। যেটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট,
ওই প্ল্যানটা না হওয়ার কারণে, পরিবেশ বান্ধব না হওয়ার কারণে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা ওটা চামড়া নিচ্ছে না। চাইনিজ সিন্ডিকেট যে অবস্থা দাম দিচ্ছে এই দামে আমাদের পোষে না। চাইনিজ সিন্ডিকেট মুক্ত করতে হবে। তাদের দাবি, এবার ৭৪ কেজি ওজনের এক বস্তা লবণ কিনতে গুনতে হয়েছে প্রায় দ্বিগুণ অর্থ। ব্যবসায়ীরা বলছেন, বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় লবণ না দিয়ে কারখানায় সরবরাহ করলে ভালো ফল পাওয়া যেত। সরকারি যে লবণ দিচ্ছে মাদ্রাসা, এই লবণ পাইপো আমরা ভাই, আমরা লবণ পাই নাই, পাইছে মাদ্রাসারা, ওরা লবণ বেঁচে চালাইছে, চামড়া লবণ দিচ্ছে দেয় নাই। লবণটা যদি মাদ্রাসা না দেয়, যদি আমাকে একটু ন্যায্য মূল্যে দিত, যেগুলি যারা লবণ দেয় আরো সুন্দর হইতো আর কি। সরকারের কাঁচা বা ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়ে কথা বলেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের এই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। যদি ওয়েট ব্লু বা কাঁচা চামড়া এক্সপোর্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের শ্রমিক বা আমাদের ব্যাংকের দায় দেনা, আমাদের যে রেগুলার ক্রাস্ট বা ফিনিশ চামড়া যারা নেয়, ওদের চাহিদা মেটানো খুব কঠিন হবে। চামড়া শিল্প রক্ষায় শুধু ঈদুল আজহায় নয়, সারা বছরের পরিকল্পনা সাজাতে সরকারকে তাগিদ দিয়েছেন এই ব্যবসায়ী নেতা। এখান থেকে আমরা যদি ঘুরে না দাঁড়াইতে পারি বা ইউরোপ বেস যদি আমরা না যাইতে পারি, তাহলে চামড়ার সুদিন ফিরা খুবই কষ্টকর হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দেশে আবারও করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ছে। ২৪ ঘন্টায় রাজধানীতে ১০ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। এদিকে সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালে নমুনা পরীক্ষা শুরু করা সহ জনসাধারণকে ৭টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। বিশ্বের বিভিন্ন দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। চিহ্নিত হচ্ছে ভাইরাসের নতুন নতুন সাব ভ্যারিয়েন্ট। এমন পরিস্থিতিতে দেশে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ ঠেকাতে বন্দরে নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে করোনা মোকাবেলায় জনগণকে মাস্ক পরাসহ ৭টি নির্দেশনা মেনে চলার তাগিদ দেন সংস্থার মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর। আমাদের ১০১টা পেশেন্টকে পরীক্ষা করে 13 জন পজিটিভ পাওয়া গেছে। তার আগের দিন 5 জন পাওয়া গেছে 41 জনের মধ্যে। যাদের কখনোই ভ্যাকসিন দেওয়া হয়নি তাদেরকে ভ্যাকসিন দিতে হবে। বিশেষ করে 18 বছরের উপর যারা, বিশেষ করে যারা ডিফারেন্ট কন্ট্যাক্ট পারসনের সাথে কাজ করেন, প্রেগনেন্ট উইমেন এবং যারা ইমিউনো কম্প্রোমাইজড, তাদেরকে কিন্তু ভ্যাকসিন দিতে হবে। করোনা শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। মুগদাতে আমার 20 বেড রেডি করা আছে, কবিটোলাতে 15 বেডের কোভিড ফ্যাসিলিটি রেডি করা আছে। যদি ঢাকার বাইরে কথা বলেন, আমরা চাই যে কোনো রোগী ঢাকাতে না আসুক, ঢাকার বাইরে চিকিৎসা পাক। আমরা সকল জেলা হাসপাতাল পর্যায়ে কোভিডের পেশেন্টের জন্য রোগী থাকুক বা না থাকুক, আমরা বেড প্রস্তুত করে ফেলবো ইনশাআল্লাহ। এদিকে করোনা নিয়ে সরকারের উদ্বেগের বিষয়টি আমলে নিয়েছে সাধারণ মানুষ। ডেল্টা ভেরিয়েন্ট থেকে আপনার ওমিক্রন ভেরিয়েন্টটা খুব মারাত্মক। ইতিমধ্যে মনে শুনতে পাইছি যে 2-3 জন মারাও গেছে। আমাদের উচিত আসলে মাস্ক পরিধান করা বা সচেতন হওয়া। করোনা যাতে আমাদের অ্যাটাক না করে, সেই জন্য যেভাবে সচেতনভাবে থাকা যায় সেভাবে আমরা থাকার চেষ্টা করব। হেলাফেলা না করে তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে প্রাণঘাতী করোনা থেকে বাঁচতে সবারই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত বলে মনে করেন তারা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 288 জন। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে 261 জনই বরিশাল বিভাগের। বাকিদের মধ্যে ঢাকা বিভাগে 13, ময়মনসিংহে 2 এবং রাজশাহী বিভাগে আক্রান্ত হয়েছেন 1 জন। 24 ঘন্টায় 268 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বরিশালে মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। তাদের অভিযোগ, মশা নিধন কার্যক্রমে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সিটি কর্পোরেশন। ওষুধ দিলেও মশাবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। তবে সিটি কর্পোরেশনের দাবি, মশা নিধনে কাজ চলছে। এসএলটি তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বরিশাল নগর জুড়ে মশার উপদ্রব হঠাৎ বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। শুধু রাতে নয়, দিনের বেলায় মশার কয়েল জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে শিশুদের। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচাতে দিনের বেলায়ও মশারি টানিয়ে রাখতে হয় নগরবাসীকে। তবে নগরবাসীর অভিযোগ, মশা নিধনে সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম কোনো কাজে আসছে না। দিনের বেলা বলেন আর রাতের বেলা বলেন, আমরা 2 টাইমে আমরা মশারি টানাই, 24 আওয়ার্সই এখন রাখতে হয়। মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়,
আতঙ্কে থাকি। এর জন্য সবসময় আমরা মশার কল জ্বালিয়ে রাখি। দিনের বেলা পড়তে বসলে কল জ্বালিয়ে পড়তে বসি, আর তাই আমাদের ঘরে সারাদিনই শুধু কল জ্বালানো থাকে। মশারি টানিয়ে সারাদিনও থাকতে হয় এবং রাতে তো থাকতেই হয়। সিটি কর্পোরেশন থেকে দেখা যাচ্ছে মাঝে মধ্যে একটু ধোঁয়া সদৃশ কিছু স্প্রে করে, সাফিসিয়েন্ট না, কিন্তু বাসাবাড়ির আশেপাশে দেখা যায় না, শহরের ড্রেনে আশেপাশে দেখা যায়। নগরীতে প্রায় 5 লক্ষাধিক মানুষ বসবাস করে, কিন্তু 30 ওয়ার্ডে বিভক্ত এই সিটিতে মশা নিয়ন্ত্রণে কাজ করে মাত্র 46 কর্মচারী। আধুনিক সরঞ্জাম বলতে সিটি কর্পোরেশনে রয়েছে 18টি ফগার মেশিন আর 60টির মতো হ্যান্ড স্প্রে। নগরবাসীর ভোগান্তির কথা স্বীকার করে সিটি কর্পোরেশন বলছে, মশা নিধনে আরও নতুন মেশিন ও জনবল বাড়ানো হবে। আমরা মশার উৎপাত হ্রাস করার জন্য প্রথমে আমরা এই ফগার মেশিন কিনেছি, স্প্রে মেশিন কিনেছি। আগে যা ছিল স্প্রে মেশিন, এখন তার দ্বিগুণ করেছি। উদ্দেশ্য হলো লার্ভিসাইড স্প্রে দিয়ে আমরা লার্ভিসাইড স্প্রে করি, আর ফগার মেশিন দিয়ে অ্যাডাল্টিসাইড ফগ করি। তো এটার মাধ্যমে আমরা কমাতে চাচ্ছিলাম। বর্ষার আগে মশা নির্মূলে ব্যবস্থা না নিলে ডেঙ্গুর প্রাদুর্ভাব সহ বাড়তে পারে মশাবাহিত নানা রোগ। আফরিন পপি, মোহনা সংবাদ। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু করেছেন জেলেরা। বুধবার মধ্যরাত থেকে সাগরে নেমেছেন বরগুনা, পাথরঘাটা উপকূলীয় এলাকার হাজারো জেলে। তাতে স্বস্তি ফিরেছে জেলে পরিবারগুলোতে। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন জেসি। ইলিশের প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে 15 এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে সরকার। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে বুধবার মধ্যরাতে সাগরে নামেন বরগুনা, পাথরঘাটার উপকূলীয় এলাকার হাজারো জেলে। এর আগে ট্রলার মেরামত, জাল গুছানো, বরফ সংগ্রহ ও জ্বালানি মজুদের কাজ শেষ করেন তারা। নিষেধাজ্ঞা শেষে ঝাঁকে ঝাঁকে ইলিশ পড়ার আশা জেলেদের। সেই স্বপ্নেই জেলে, পাইকার, আড়তদারের হাঁকডাকে মুখর হওয়ার পথে দেশের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাট। সরকারের আইন মানতা করছি, এখন সরকার আমাকে খাওয়াইয়াও রাখছে, চাউল দিয়েছে, হ্যাঁ পাইছি। সরকারের আইন মানা এখান থেকে আমাকে ভরত, আমরা মানিয়ে গেছি। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি, আল্লাহ দিলে অবরোধ শেষ, আমরা সাগরে যাম। এতদিন ছিল ওই মার্কেট একেবারে শুকনো, কোনো মানুষজন আসে নাই। আজকে আমরা সবাই খুশি, এই অভিযান ছেড়ে দিয়েছে। ইন্ডিয়ার সাথে যে বাংলাদেশের অবরোধটা সম্পৃক্ত করে দিয়েছে, তাতে আমরা আশাবাদী মাছ বৃদ্ধি হবে। তবে ট্রলারে ডাকাতির ঘটনায় আতঙ্কিত জেলেরা, তাই সাগরে জলদস্যু দমনে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানালেন এই মৎস্য নেতা। জলদস্যু হঠাৎ করে বের হয়, আর আমরা যে শুনতে পারতেছি যে সুন্দরবনে কিছু ঘাঁটি অলরেডি গাড়া হয়ে গেছে জলদস্যুদের। এটা এখনই নির্মূল করা উচিত, নইলে সাগরে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। ভারতের সাথে মিল রেখে 58 দিনের নিষেধাজ্ঞাটি কার্যকর করা হয়, তাই আশা করা যাচ্ছে এবার জেলেদের মুখে হাসি ফুটবে। এছাড়া জলদস্যু দমনে প্রশাসন কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। ইন্ডিয়ার সাথে সমন্বয় করে অবরোধটা দেওয়া হয়েছে এবছর। আমরা আশা করছি জেলেদের মুখে এবার হাসি ফিরবে। তারা ঝাঁকাঝাঁকি ইলিশ মাছ সহ অন্যান্য সামুদ্রিক মাছ নিয়ে তারা অবতরণ কেন্দ্রে ফিরবে, আমরা আশা করতেছি। নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত জেলেদের 65 কেজি করে ভিজিএফ এর চাল দেওয়া হয়েছে। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। গত 17 বছর ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে কেউ ভোট কেন্দ্রে যেতে পারেনি বলে হিজলায় গণসংযোগে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মেজবাউদ্দিন ফরহাদ। নরসিংদীর মাধবদীতে সামাজিক সংগঠন বন্ধন জনকল্যাণ সংস্থার আয়োজনে সমাজের মৃতের আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থদের জন্য সুস্থতা চেয়ে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। মাদারীপুরের রাজোর পৌরসভায় নারীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ভিজিএফ এর চাল বিতরণ না করা সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জের গোবরতলা ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ থেকে বঙ্গোপসাগরে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার ওপর 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। কক্সবাজারের জেলেরা নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
পাঁচবিবি শিক্ষার্থী সমিতি ফাউন্ডেশনের উদ্যোগে জয়পুরহাটে ঈদ পুনর্মিলনী, নবীন বরণ, কৃতিমুখ সংবর্ধনা ও বৃত্তি প্রদান 2025 অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার সহ 6 জনকে মিথ্যা অপহরণ মামলায় আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিব আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। জানিয়ে দিচ্ছি দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম পড়ছি। শুরুতে আমার হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলো আজকে শিরোনাম করেছে, দেশের নিরাপত্তায় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে, লন্ডনে প্রধান উপদেষ্টা। 51% মেয়ের বিয়ে 18-র আগেই, এটি সার্কভুক্ত দেশগুলোর চিত্র। এটি প্রতিবেদন করেছে UNFPA এর একটি প্রতিবেদনে। রয়েছে দৈনিক ইত্তেফাক, তারা শিরোনাম করেছে লস অ্যাঞ্জেলেসে কারফিউ, করোনা প্রতিরোধ 11 দফা নির্দেশনা, হাসপাতালে স্বাস্থ্যবিধি উপেক্ষিত, নির্বাচিত সরকারের অংশ হওয়ার ইচ্ছা আমার নেই, চ্যাথাম হাউসে প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন। সমকাল, জুলাই সনদ ঘোষণা করে তার ভিত্তিতে নির্বাচন, রোজার আগে নির্বাচনে জোর দেবে বিএনপি, বাড়িসহ যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ জব্দ, লন্ডনে বৈঠকেই সমাধান, 10 মাসে শূন্য অর্জন, সমাধান দ্রুত নির্বাচন, গণতন্ত্রের পথ দেখাবে ইউনূস তারেক বৈঠক। এটি শিরোনাম ছিল বাংলাদেশ প্রতিদিনের। রয়েছে যুগান্তর, শিরোনাম করেছে নির্বাচনী প্রধান এজেন্ডা, লন্ডনে কাল ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক, পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই, চ্যাথাম হাউসে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা, যুক্তরাষ্ট্রের 15 শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। বণিক বার্তা, রিজার্ভ $20 বিলিয়ন ঘরে উঠানামা করছে 11 মাস ধরে, স্টারমার্ক ও ইউনূসের বৈঠকের সম্ভাবনা ক্ষীণ, নির্বাচনের জন্য আগামী এপ্রিলই সঠিক সময়, লন্ডনে চ্যাথাম হাউসের সংলাপে প্রধান উপদেষ্টা। দ্য ডেইলি স্টার শিরোনাম জানব, পিপল রেডি, টাইম রাইট ফর দ্য ইলেকশন, ইউনূস সেইস অ্যাবাউট এপ্রিল টাইমলাইন অ্যাট চ্যাথাম হাউস ইভেন্ট, অ্যাভয়েড অল ফর্মস অব পাবলিক গ্যাদারিংস। দর্শক, এই ছিল আজকের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। এরই সাথে শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 17 বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ভোট হবে বললেন প্রধান উপদেষ্টা, পরবর্তী নির্বাচিত সরকারে থাকার বিষয়ে অনাগ্রহ। ভ্যাপসা গরমে জনজীবনে নাভিশ্বাস, দেশের বিভিন্ন অঞ্চলে বইছে তাপপ্রবাহ, সহসাই অস্বস্তি কাটবে না বলছে আবহাওয়া অফিস। মূল্য নির্ধারণের পরও চামড়ার বাজারে ধস, অর্জিত হয়নি সংগ্রহের লক্ষ্যমাত্রা, দীর্ঘমেয়াদে পরিকল্পনা সাজানোর তাগিদ খাত সংশ্লিষ্টদের। ডেঙ্গুর থাবায় বিপর্যস্ত বরিশাল, মশক নিধনে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, অভিযান অব্যাহত রাখার ঘোষণা কর্তৃপক্ষের। এ ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।